নমস্কার। জীবন যেরকম ছিল তার দ্বিতীয় পর্ব অবধি কবিতা পড়েছিলাম, সীতাহরণ অবধি। এখনও জীবনের অনেকটা অংশ বাকি রয়ে গেছে, আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এখনও বাকি রয়ে গেছে। আর আগামীকাল থেকে একটা দীর্ঘ সময়ের বিরতি আসতে পারে আমার এই প্রাত্যহিক জীবনের মধ্যে। তাই তৃতীয় পর্বটাও আজ আমি শেষ করে নিতে চাইছি। এই তিনটে পর্ব একসঙ্গে, তিনটে পর্বের মধ্য দিয়ে জীবন যেরকম ছিল এটা আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাইছি। যদি আপনাদের ভালো লাগার কথা বলছি না, ভালো লাগা দাবি করি না, কিন্তু যদি কোনো রকমভাবে আপনারা এর সঙ্গে জড়িত হন, কোথাও আপনাদের জীবনের মিল এর সঙ্গে পান খুঁজে, যদি মনে হয় যে আমি যে জীবনের ঘটনাগুলোর কথা বলছি এগুলো সব মানুষের জীবনেই ঘটে, এরকম যদি আপনাদের মনে হয়, তাহলে হয়তো কিছুটা প্রাপ্তি আমার ঘটতে পারে, সেই আশা নিয়ে। এখন সীতাহরণ অবধি পড়েছিলাম। এখন সীতা কোথায় গেল তার তো একটা অনুসন্ধান দরকার, খুঁজে বার করা দরকার। এখন সেই খোঁজ হবে কিনা আমি জানি না। এখানে অনুসন্ধান বলে পরবর্তী পর্বের লেখাটি শুরু করছি। অনুসন্ধান শব্দ নিয়ে খেলা চলছিল তখন, দুমড়ানো মুচড়ানো ভাঙা গাঁথনির সময় ছোট ছোট ফাঁক ফোঁকরে শব্দকে ভেঙে ভেঙে ঢোকাতে হয়। কেবল বর্গাকার বা আয়তাকার নয়, সব রকম ভুজকেই তখন নিতে হচ্ছিল। তারা যে যেমন করে শুতে বসতে খেতে পান করতে চেয়েছে দিতে হয়েছে। আমিষ নিরামিষ সব রকমের জগতের জন্যই একটা বড় কার্পেট দিতে হয়েছে। অস্থিসন্ধির ব্যথার জন্য সবাই পা ভাঁজ করতে পারে না, উঁচু আসনের ব্যবস্থাও রাখতে হয়েছে। সমুদ্র তখনও আবিষ্কার করেনি তাকে। দিঘি পুকুর খালবিলরাই তাকে স্নান দিত সামর্থ্য মতো। জল আর মাছ আর জলজ উদ্ভিদের কথা ছড়িয়েছিল দুনিয়ায়। সেই ছোট্ট দুনিয়া ভেতরে ভেতরে বেড়ে উঠছিল রোজ। বেশ নতুন কিছু শব্দ সংগ্রহ করলো লোকটা সেই সমুদ্রের শরীর থেকে। সমুদ্রের ভাঁজে ভাঁজে অজস্র নতুন নতুন শব্দ প্রবাল বিষয়ক কথায় এসে পড়ে। প্রবাল প্রাপ্তি ঘটল। অনুসন্ধান পর্ব শেষ হলেই বোধহয় প্রকৃত জীবন প্রাপ্তি হয়। তাই পরবর্তী কবিতাটির নাম জীবন। একদিন কথা বলার তাগিদ অনুভব করলাম। শুধুমাত্র ইট নয়, বালি সিমেন্ট পাথরও লাগে। কম করে একজন মিস্ত্রি লাগে, অনেকটা করে ফাঁকা জায়গা লাগে। গল্প রাখার জন্য ফাঁকা জায়গা অনিবার্য। দু একজন কম বয়সী মেয়েও লাগে গাঁথনির জন্য, কারণ গাঁথনির মশলা খুব মজবুত হতে সাহায্য করে সেই মেয়েদের হাতের স্পর্শ, হাসির শব্দ আর চোখের ইশারা। অনেকগুলো গল্প বলে গেলাম সংসারের জন্য, যখন যেখানে যতটুকু প্রয়োজনে লাগবে ভেবে। অবশ্য কোনোটাই সম্পূর্ণ বলিনি। সম্পূর্ণ গল্প মানুষ হজম করতে পারে না। গল্প নিজেও কিছু কিছু অতিরিক্ত কথা বলেছে, কেন তা আমি বলতে পারবো না। নোটে পুনকো শুশনি হেলেঞ্চাদের কথা বলার ফাঁকে লেটুস পালং গিমের কথাও এসেছে আলাপ পরিচয়ের মধ্যে।
সময়ের অবৈধতা। আধো শোয়া আধো বসা, সেদিনের তুমি জানালায়, সেদিনের তুমি জানালায়। স্বয়ং জানালাও অভিপ্রায় বুঝতে পারেনি। যে সমস্ত শাল শিশু সেগুনেরা ছিল অদূরে সারিবদ্ধ, তারা যেন কোনো ঘোষণাবিহীন নির্দেশ পেয়েছিল। কেউ হয়তো সেদিন রাস্তাকে বুঝাতে আসবে কেন তার একটু পরিবর্তন দরকার। অন্তত একটা বাঁক সেদিন খুব প্রয়োজন ছিল। কোথাও একটা ছেলের ঘুড়ি কেটে গিয়েছিল তার লাটাইয়ের সুতো থেকে। কেউ কি কেটেছিল আড়াল থেকে? নাকি সুতোর ক্ষমতা তেমন পক্ক ছিল না? হাওয়াতে সেসব ভিডিও রেকর্ডিং করা আছে নিশ্চয়ই। কোথায় গিয়ে পড়েছিল সে ঘুড়ি? তাও দাবার বোর্ডে দুই রাজাই যদি একই মাঠে এসে পড়ে, খেলার ভবিষ্যৎ কেমন হবে জানত না। দুই রাজাকেই একই ডিনার টেবিলে আমন্ত্রণ করলো একসঙ্গে। সে কথা অবশ্য কোনো পাখিও জানত না। সে কথা অবশ্য কোনো পাখিও জানতে বা রটাতে পারেনি। সে কথা অবশ্য কোনো পাখিও জানতে বা রটাতে পারেনি। সূর্য তখন দুপুর 12টা অতিক্রম করেছে পৃথিবীর অন্য গোলার্ধে। নেশা। নেশাও জীবনের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। বহু রকমের নেশা আমরা জীবনে করি, যেটার দ্বারা যার কাছে আমরা আত্মসমর্পণ করতে বাধ্য হই, সেটা যে কোনো খাওয়ার পান করার, যে কোনো রকমের আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, পড়াশোনা, খেলাধুলা, যা কিছু হোক না কেন, সেটার প্রতি যদি আমি আত্মসমর্পণ করতে বাধ্য হই, সেটাকে ছেড়ে যদি আমি না থাকতে পারি, তখন সেটাকে আমি নেশা বলে মনে করি। তাই নেশা একটি গুরুত্বপূর্ণ বিষয়। নেশা না করলে মানুষের জীবন ঋদ্ধ হয় না। কাঁচা সুপুরি খেলে নেশা হয়, মাথা ঘোরে। যাদের রসায়নে কৃত্রিম রাসায়নিক থাকে না, খুব নরম হওয়ার দরুন তারা অচৈতন্য হয়ে পড়ে সাময়িক। একটা নিষ্কর্মা লোক ছিল একটি পাড়ায়, হয়তো থাকেও প্রত্যেকটি পাড়াতেই একটি করে। সারাদিন সে ঘুরে বেড়াতো সুপুরি বাগানে, ব্যাগ ভর্তি করে সুপারি কুড়াতো। কাঁচা সুপুরির নেশায় লোকটা পাগল হয়ে গেল। বাহ্য চেতন বলে কিছু রইল না তার। মেজাজের অচৈতন্য মেজাজ জাঁকিয়ে বসল। লোকে অবশ্য বলে সুপুরি আর আফিম এক নয়। প্রত্যেক বাড়িতে একজন করে দোকানদার থাকে। সেরকম কেউ একজন সেই সুপুরি সেদ্ধ করে শুকিয়ে কেটে বাজারে বিক্রি করল। পানের দোকানে তার বেশ কদর। ভাজা সুপুরিও খায় কেউ কেউ। ডাক্তাররা ইদানিং বলছেন সুপুরি খেলে ক্যান্সার হয়। নেশা যে আপনাকে গড়ে তোলে, সে আবার আপনার জীবন কেড়েও নিতে পারে। প্রবাহ। নেশা জিনিসটা কোনো এক জায়গায় আটকে থাকে না। জল দেখলেই সে ঘাটের তোয়াক্কা না করেই সটান নেমে পড়ে। জলের আত্মপ্রকাশের রূপও সবসময় একরকম হয় না। তাই লোকে যখন জলকে জল বলে চিনতে পারে না, একজন নেশারত্ন মানুষ কোনো ভুল করে না। ভুলের যাবতীয় সফটওয়্যার বা হার্ডওয়্যার একজন সঠিক মানুষের সামনে নিষ্ক্রিয় হয়ে যায়। ঘাটে ঘাটে যায়, যাত্রী নেয়, তাদের সঙ্গে গল্পগাছা করতে করতে জলকে ভাসিয়ে রাখার উপায় শেখায়। এইভাবে কত মানুষ যে কত মানুষের সঙ্গে যুক্ত হয়ে যায়, সারা জীবনভর তার ইয়ত্তা থাকে না। কবে কার কার হাসি থেকে আমি অক্সিজেন পেয়েছি, তা জীবন কথায়
লেখা যায় না। জীবন কথা কখনোই জীবনের মতো সম্পূর্ণ নয়, বিচিত্র নয়, সমৃদ্ধ নয়। জীবন কথা কখনোই জীবনের মতো সম্পূর্ণ নয়, বিচিত্র নয়, সমৃদ্ধিও নয়। জীবন কথা আলাদা, জীবন আলাদা। এক্সপেরিমেন্ট। একটি শিশু, সে বালক বয়স অতিক্রম করলো, কৈশোর অতিক্রম করলো, যৌবন অতিক্রম করলো, এবং এইসব করতে করতে তাকে কিছু, তার জীবন নিয়ে তাকে কিছু গবেষণা করতেই হয়। জীবন একটি বড় গবেষণা, একই সঙ্গে জীবন নিজেই একটি গবেষণাগারও। জীবন একটি নিজেই একটি ল্যাবরেটরি। এক্সপেরিমেন্ট। আমি তখন বহু মানুষের আমিকে সংগ্রহে নেমেছি। গ্রামে ও শহরে, জলে ও জঙ্গলে, গ্রহে ও অন্য গ্রহে যাচ্ছি আসছি রোজ। লতার দৃঢ়তা, বৃক্ষের নমনীয়তা স্পর্শ করতে করতে নিজের আমিকে তৈরি করছি। একটা বড় রাস্তার অনেকটা দেখিয়েছি আমার পরিচয়পত্র। তার আশেপাশে যে আরও বহু কিছু যদি, কিন্তু, অথচ, অথবা আছে, তাদের সঙ্গেও দেয়া নেয়া করেছি মিঠে পান। সেই বড় রাস্তার এখনো অনেকটাই, বেশিরভাগটাই বাকি। সঙ্গে সঙ্গে দেখা হবে আরও বহু ইস কি দারুণ, হায় হায়, ছি ছি, ইয়ে হুই না বাত এদের সঙ্গে। ওদের সঙ্গে আলাপ পরিচয় হবে নির্দিষ্ট দূরত্ব থেকে, যাতে কেউ কারো ভাইরাসে আক্রান্ত না হই। হঠাৎ একদিন খণ্ডতটির উপর একটি বেশি মাত্রায় জোর দেওয়ার মতো হঠাৎ করে তোমার সঙ্গে দেখা হলো। সেই দেখা আমাদের পরস্পরের মধ্যে অনেকটা ভেতর অবধি পৌঁছে গেল ক্রমে ক্রমে। সেদিনের কোনো কথাকেই আমি ইতিহাস হতে দিইনি। সবকটি সংলাপ দিয়ে এখনো প্রতিদিন দিন শুরু করি। পাঠক বা শ্রোতা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য রাখছেন যে কবি কখনো নিজে নিজের কথা বলছেন, আবার কখনো কবি নিজেকেই অন্য একজন ব্যক্তি বলে লোকটা লোকটা সম্বোধন করে কথাটা বলছেন। অর্থাৎ কখনো নিজে আমি, আবার কখনো সেই আমি অন্যে, সেই আমি আপনি, সেই আমি তুমি, সেই আমি ওরা। আমি কোনো নির্দিষ্ট একটি জায়গায় আবদ্ধ নই। স্মৃতি। জীবনে অনেক তুমি, অনেক সে ও অনেক তাদের সঙ্গে নদী প্রবাহের চুক্তি করেছি। তারা কেউই তাদের কথাগুলোকে সাদা অক্ষরে ছাপায়নি। কেউ কেউ অবশ্য অনাবিষ্কৃত ও অব্যবহৃত ভাষাকে ব্যবহার করেছে আত্মগোপনের জন্য। আমিও নিজের স্বপ্ন প্রণালী নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছি বারবার। কিছু হারিয়ে ফেলার ভয়ে কিছু পেতে চাওয়াকে নিরস্ত করিনি কখনো। প্রত্যেকটি ঘড়িতে এখন একটা স্থায়ী ভাটার প্রবণতা দেখা যাচ্ছে, অথচ আরব্ধ কাজ এখনো যে কতটা বাকি আছে তা অজানা। প্রত্যেকটি কাজ দাবি করে আমার শতকরা পূর্ণতাটুকু। প্রতারণা আমিও পছন্দ করি না। যদি আরও কোনো নতুন অতিথি আসতে বাকি থাকো, বেলা পড়ে এলেও স্বাগত জানাই। মোট যতজন তুমি, সে ও তাদের নাম নথিভুক্ত হবে। প্রত্যেকের জন্য আমার আত্মজীবনীর এক একটি পাতা ধার্য হবে।
বেলা পড়ে আসছে। সহজ নির্ণয়ের কিছু ঘটনা অনির্ণিত হয়ে পড়েছিল ক্রমে। লোকটা তার কারণ বুঝতে পারছিল না। জলজ কিছু ছায়া তার মায়া কাটিয়ে যেন বলতে চাইছে এই জীবন অর্থহীন। কিছু গাছ প্রকাশ্য বাগানে রাখা হয়েছে, তারা ফুল ফল ছায়া সবই দেয়, কেবল রহস্য সৃষ্টি করতে পারে না। একটি গোপন বাগিচা প্রায় সকলের মতো তারও আছে। সেখানে ফুল ফোটে, নষ্ট হয়, ফল হয় নষ্ট হবার জন্যই। ছায়াও আপতিত হবার জায়গা না পেয়ে কেঁদে মরে। অনেক ছোট বড় নক্ষত্র খসে পড়ছে আকাশ থেকে, কেন এমন হচ্ছে বুঝতে পারে না। এবং সেই মরা নক্ষত্ররা পড়তে পড়তে ইতিহাসের পাতা বাড়িয়ে তুলছে। অথচ নদী এখনো জল দেয়, মাঝির সঙ্গে গল্প করে, পরিযায়ীদের কাছে তথ্য সংগ্রহ করে, গর্ভের মধ্যে মাছেদের সংসার বাড়ে, বিরুৎ জাতীয় গাছেদের সঙ্গে সম্পর্ক পাতায়। সপ্তাহে একদিন পরিপাটি করে চুলদাড়ি কাটে লোকটা। সেলুনের আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে পথচারী সুন্দরীদের প্রতিবিম্বগুলোকে মার্কিং করে করে একটা কাল্পনিক তালিকা তৈরি করে আজও। বিগত যৌবন, অলরেডি যৌবন পেরিয়ে গেল। বিগত যৌবন, তখন তার মানসিক অবস্থা কেমন? পূর্ব আর পশ্চিমের মাঝামাঝি জায়গায় অবস্থান করছে। কখনো মনে হচ্ছে এখনো উদয়কাল, কখনো মনে হচ্ছে অন্তের সময় শুরু হয়েছে। প্রজাপতির ফটো তোলে, গল্পও করে কারো কারো সঙ্গে ক্যানভাস নিয়ে। আবার পিছন দরজা দিয়ে কার যেন লাশ বার হয়ে যায়। ফাঁকা চেয়ারটা কেউ তুলে নিলে ওর চেয়ারটা এমনিই এগিয়ে যায়। লোকটা রাগ পছন্দ করে, করতে ও করাতে, দেখতে ও দেখাতে। তাতে নুন আর চিনির পরিমাণ ঠিক ঠিক থাকা চাই, গাফিলতি সহ্য হয় না। অথচ যতবারই ডাক্তারের কাছে যেতে হয়েছে, ডাক্তার তার প্রেসক্রিপশনের মাথায় বয়স লিখে দেয়। প্রতিবার একটু একটু করে বাড়িয়েও দেয়, প্রিয় খাবারগুলো ছাঁটে। এ মরশুমেও গোলাপ ভালো ফুটেছে। লাল ছাড়াও সবুজ, হলুদ, চকোলেটের সংযোজনও হয়েছে। এবং কবিতা লেখা হয়েছে অনেকগুলো। 64 পাতার একটা বইও হয়ে গেল। বইয়ের ক্রমিক সংখ্যা 12। কিভাবে যেন প্রচ্ছদ শিল্পীর তুলির আলো একটু তেরছা হয়ে গেছে, মানতে কষ্ট হচ্ছে। প্রচ্ছদ শিল্পীর আলো তেরছা হয়ে গেছে, হয়ে যাবেই। প্রচ্ছদ শিল্পী নির্ণয় করবেন কখন আলো কিভাবে পড়বে তোমার উপর, সে ক্ষমতা তার হাতেই। মানতে কষ্ট হলেও কিছু করার নাই। আতঙ্ক, বেশ কিছুদিন ধরেই কিছু একটা ঘটবে মনে হচ্ছে। তবে সেটা যে অঘটন হবে সে বিশ্বাস ক্রমশ মেরুদণ্ডের মধ্যে অবাঞ্ছিত ফ্লুইডের মতো জমা হচ্ছে। মনে হচ্ছে কোথাও যেন একটা ল্যান্ডমাইন পুঁতে রাখা আছে, তাকে তার নির্দিষ্ট কর্তব্য বুঝিয়ে দিয়ে। সে যেন ক্রমশ অধীর হয়ে উঠছে তার দায়িত্ব পালন করে ওঠার জন্য। বাজারে যাচ্ছি, অফিসে যাচ্ছি, পুরস্কার তিরস্কার প্রদানের অনুষ্ঠানেও যাচ্ছি নিয়মিত। সর্বত্রই কিছু ঘটার আশঙ্কা। জন্মের পর থেকে অনেকগুলো ক্যালেন্ডার জমা হয়ে গেছে, তার কোনোটাকেই তেমনভাবে কাজে লাগাতে পারিনি। আদতে কাজই আমাকে তার প্রয়োজনে লাগার যোগ্য বিবেচনা করেনি।
বিস্ফোরা যে গোদের উপরও হয় সে কথা অনেকেই জানে এবং মানে। আমার বিগত যৌবনে মাটি চাপা উদ্দীপনা মাঝে মাঝেই আমাকে প্ররোচিত করার চেষ্টা করে। শয়তান এবং ভগবান দুজনেই চেষ্টা করছে আমার দলে যোগ দিতে। কাকে নেব? অবিশ্বাস বয়স গড়াচ্ছে, আস্তে আস্তে অবিশ্বাস, বিশ্বাস, প্রেম, ভালোবাসা এসব পজিটিভ গুণের ঘাটতি হতে শুরু করবে। অবিশ্বাস। বিশ্বাস আমার সঙ্গে এক ঘরে থাকতে আর রাজি নয়, চলে গেছে। ধসপ্রবণ এলাকায় নিজেকে পুঁতে হতে চেয়েছি দেওদারু বৃক্ষ, এবং যথারীতি অল্প সাদা, মোটামুটি সাদা আর অত্যন্ত সাদা সকলের জন্যই বরাদ্দ করেছি সমান সন্দেহ। আশ্চর্য হবার মতো অন্তত একটি শব্দ ডিকশনারিতে খুঁজেছি, পাইনি। যে সমস্ত মনোরম ফুল যেসব লোকেদের বাগানবান করে তোলে, সেই সব ফুল সেই সব লোকেদের মতো পেতে চেয়ে থাপ্পড় খেয়েছি। আর থাপ্পড় এমন একটা জ্ঞান উন্মেষক খাদ্য যা খাবার পর থেকেই দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয়ে ওঠে। স্পষ্ট দেখতে পাই সব ব্যক্তিগত চূর্ণীরা কিভাবে নদীর ভৌগোলিক স্থিতিকে অমান্য করেছে। ধীরে ধীরে আমি খুব সহজ গণিতের মতো বুঝতে পারছি প্রবীণতা আমার সঙ্গে করমর্দন করতে এগিয়ে আসছে। এবার আমি প্রবীণ হতে চলেছি। অবিশ্বাস যখন এসেছে, এবার এই বয়সের জীবনে আরেকটি সম্পদ, সেটি হলো উৎকণ্ঠা, সেও আসবে। অবিশ্বাস, সন্দেহ আর দুর্বলতা দিয়ে ঘন করে একটা গ্রেভি বানিয়েছি। আগামী দিনে যে ঘটনা ঘটবে, যত শুভ্রতা সরলতা এসে তাদের নিবেদিতা হতে চাওয়ার দাবি করবে, সব এখানে ডুবিয়ে নেব। বলিষ্ঠ পরিযায়ী পঙ্গপাল অথবা সবুজ স্লিম গঙ্গা ফড়িং এই স্টিকি গ্রেভিতে পড়ে নড়াচড়া করতে পারবে না। মধ্যরাতে বুকের বাঁ দিকে একটু চাপ অনুভব করেছি, তাকেও উপহার দিয়েছি অবিশ্বাস। ভূমিকম্পের কোনো নির্ধারিত সময় জানা যায়নি, হতে পারে যে কোনো সময়ে। জলজ ভ্রান্তির নিচে অভিমানের ক্ষীর জমা হয়েছে, ভিক্ষা চায় হাতের তালুর ওষ্ঠ। কাল একটু বেশি মাত্রায় নিরপেক্ষ এবং তার সময় জ্ঞান বা ঔচিত্যবোধ যাই বলো খুব কম। কাল একটু বেশি মাত্রায় নিরপেক্ষ এবং তার সময় জ্ঞান বা ঔচিত্যবোধ যাই বলো খুব কম, যখন তখন মেন সুইচ অফ করে দেয়। এরকম অবিমিশ্রকারিতা তার হামেশাই দেখি। এই নিয়ে উৎকণ্ঠা, কখন সুইচ অফ করে দেবে। যাপন। কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কেননা অভিযোগ শব্দটি বারবার আমার দিকেই ধাবিত হয়েছে। রাস্তার অসমতলতার জন্য, এমন শব্দ লিখেছি, বুঝতে পেরেছেন, মাফ করবেন। রাস্তার অসমতলতার জন্য কেন আমি দায়ী হব না? সমুদ্রপৃষ্ঠে নিম্নচাপ সৃষ্টি হওয়ার দায় আমার নয় কেন? বাতাস যখন ঝড়ের চেহারা নেয় এবং বালিয়াড়ি থেকে উড়িয়ে নিয়ে আসে অণু অণু আক্রমণ, সে দায় কে নেবে? ইত্যাদি। আমি নীরবতাকে পোষ মানিয়েছি কুকুরের মতো। নীরবে সে আমাকে পাহারা দেয়। একটি পেরেক কোথায় কোথায় কতবার বিদ্ধ হতে পারে গবেষণা করেছি গোপনে,
এবং লব্ধ তথ্যকে আমার ধী বাড়াতে কাজে লাগিয়েছি। সেই ধী কখনো নিজেকে ধীমান বলে দাবি করেনি। আমি লোকটিকে হত্যা না করলে বাঁচানো যাবে না, জানতাম। আজ কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করি, আমাকে আত্মহত্যার দায় থেকে বাঁচিয়েছে আমার চূর্ণীরা। আমাকে আত্মহত্যার দায় থেকে বাঁচিয়েছে আমার চূর্ণীরা। বারবার তারা গুপ্ত ঘাতকের ভূমিকায় অভিনয় করেছে দক্ষতার সঙ্গে। বিষাদ। অফিস ছেড়ে ছাদে উঠে আসতাম মাঝে মাঝে। এই বিষাদ একটি শেষ বয়সের আরেকটি সম্পদ, বিষাদ। অফিস ছেড়ে ছাদে উঠে আসতাম মাঝে মাঝে। পুরনো দিনের লেজার, রেজিস্টার, বর্তমানের সিপিইউ, ইউপিএস প্রত্যেকেই বড় দুর্বোধ্য আচরণ করত। বৃদ্ধ ঢিমে মানুষকে নিয়ে মানুষ যেভাবে ব্যঙ্গবিদ্রুপ করে শব্দবাক্য ছাড়া, পুরনো দিনের লেজার, রেজিস্টার, বর্তমানের সিপিইউ, ইউপিএস প্রত্যেকেই বড় দুর্বোধ্য আচরণ করত। বৃদ্ধ ঢিমে মানুষকে নিয়ে মানুষ যেভাবে ব্যঙ্গবিদ্রুপ করে শব্দবাক্য ছাড়া। আলোর শরীর থেকে নুন ছাল ছাড়িয়ে আবিল হেঁয়ালি মাখিয়ে দিলে অর্থের দুর্বোধ্যতা বাড়ে যেভাবে। জনসমাগমের মাঝেই দরজা বন্ধ আলোচনায় সিস্টেম ও অনিয়মের প্রত্যেকটি আপডেটের সঙ্গেই কিছু নির্জনতা, কিছু উদম সন্ন্যাস ও পিছিয়ে পড়ার হাতছানি নতুন নতুন এররের মতো ঢুকে পড়ত। সেই সব ভ্রান্তিগুলোই অত্যন্ত সক্রিয় হয়ে কেবল আমাকে বুঝাতে চাইত রামানুজন বা চন্দ্রশেখরন গণিতে কতটা কাঁচা ছিলেন। অত্যন্ত ছোট ছোট কিছু অঙ্ক, নোট অথবা সম্পর্ক ধরে রাখার জায়গা হতো না কিলোবাইট, মেগাবাইট বা টেরাবাইটে। ইরেজার ছাড়াই ডিলিট হতে শুরু করলো অর্ধ শতাব্দীর সব ইতিহাস। নির্জন টয়লেটের মধ্যে লুকিয়ে থাকতো আশ্রয়। ইরেজার ছাড়াই ডিলিট হতে শুরু করে আমাদের জীবনের যাবতীয় স্মৃতি, এবার ঝাপসা হতে শুরু করে। যাবতীয় ঘটনাগুলো আস্তে আস্তে অস্পষ্ট হয়ে যেতে শুরু করে। মহামান্য আদালত যদি জিজ্ঞেস করেন যে আপনি কি করেছেন, তখন কি করেছি আর মনে পড়বে না, ডিলিট হয়ে গেছে সব। মুখ বন্ধ করে থাকবো আর প্রমাণ হবে আমি কিছুই করিনি। অবসরের দিন এসে গেল। চতুর্দিক থেকে সারা জীবনের অন্ধকারগুলো এক জায়গায় জড়ো হচ্ছিল। তারা ব্যথা ও যন্ত্রণায় পরিবর্তিত হচ্ছিল। বুকের ফোঁড়া দুই হাঁটুর কাছে এসে টিসটিস করতে থাকল। অতি প্রাচীন এক আলোক বিন্দু আর ধ্রুব নক্ষত্র রইল না, খসে পড়ছিল মৃত নক্ষত্র। কখনো কখনো গণিত তার নিজের নিয়মকেই মানতে চায় না, সেজন্য প্রতিটি মানুষেরই জীবনের এক একটা সময়কে বেছে নেয়। তখন সেই মানুষটি বেভুল বলে চিহ্নিত হয়। প্রতিটি পদক্ষেপ পড়তে শুরু করলো গর্তের মধ্যে। যেটুকু আলো তখনও জ্বলছিল তারা আলোকিত থাকতে অনাগ্রহ প্রকাশ করল। একদিন বিকালে সারাদিনের হোঁচট আর রিরাইটিংয়ের চেষ্টার পর সহকর্মীরা তাকে বিদায় জানালো। পরদিন থেকে ঘড়ির কাঁটা, বাস, ট্রেন এরা কেউ ওর জন্যে অনিবার্য রইল না। একটা অনাত্মীয়তার স্বাদ তাকে বিস্বাদের দিকে নিল। অবসর নেওয়ার পরের দিনটা জীবনে কেমন হয়? কাজের জীবন থেকে অবসৃত হওয়ার পর জানতে পারলাম অকাজের গুরুত্ব কতটা আর কাজের জন্য আমি কতটা গুরুত্বহীন। সকালের ৯টা মণিকে আজ দেখলাম প্রথম।
এই ছোট্ট ফুলটি যে এই পরিণত বয়সে আমার শিক্ষক হতে পারে তা নিয়ে কেউ গবেষণা করবে না। অথচ এখন থেকে আমি জানতে পারবো ছোট্ট ফুলটির বিভিন্ন ছায়া কখন মাটিকে কোন পুরস্কারে পুরস্কৃত করবে। প্রতিদিনের যে ফেরি এপাড়ার পাথর বাতাসকে জলতরঙ্গের ধ্বনি দিয়ে যায়, আমার শোনার সময় হয়নি বলে জানতে পারেনি কেউ। এ অপরাধ জীবনকে দরিদ্র করেছে কি ভীষণ। আজই প্রথম টাইম কলের জল এসে বলল, সহজ পাঠের প্রথম ও দ্বিতীয় ভাগ তার নাভি থেকেই জন্মেছে। ওম ধ্বনির চেয়েও মহার্ঘ এই বাণী শুনতে পাওয়ার পর তথাগতের জন্য করুণা হলো। বেচারা নির্বাণ পিপাসু। বার্ধক্য। লোকটা একদিন একটা ডাক্তারের কাছে গেল। সে এমন একজন ডাক্তার যে নাক কান গলা, পাকস্থলী ও অন্ত্র, চোখের ভেতর এবং বাইরে, কোমর হাঁটু গোড়ালি, কিডনি থেকে ফুসফুস হয়ে হার্ট, সব কিছুতেই বিশেষজ্ঞ। রোগীর মাথার ভেতরেও ঢুকতে পারে সে। মস্তিষ্কের লঘু গুরু জ্ঞান তার করায়ত্ত। লোকটার সব কিছুই সে পরীক্ষা করে দেখল নিজের এবং ক্যামেরার চোখে। কোথাও কোনো অসুখ ছিল না তার, সবই ছিল ঠিকঠাক। তবে প্রত্যেকটা অঙ্গেরই এক্সপায়ারি ডেট প্রায় শেষ হয়ে এসেছিল। ডাক্তারবাবুরও কিছু ভুল হলো। হার্ট দেখল কিন্তু বুক দেখতে ভুলে গেল। ব্রেন দেখল কিন্তু তার পলিস্তর সরিয়ে সরিয়ে দেখল না। চোখ দেখল কিন্তু সেখানে মরা স্বপ্নগুলো নজরে এলো না। রাস্তাগুলো বড় দীর্ঘ, একঘেয়ে এবং উঁচু নিচু হয়ে উঠল। দৃশ্যমান সব কিছুর গায়ে পলিউশনের কালি। আহার্যের ভেতর এক গৈরিক বিকর্ষণ। এখন কেউ তাকে দাদা, কাকু, মশাই, স্যার বলে না। তার নাম ও সর্বনাম এখন একটাই, বুড়ো। না মানা হার। যারা এতকাল হাওয়ার অজুহাত দিয়েছে দেওয়ালের অজুহাত, তারা কি এখন আর একবার পাথরের গায়ে লাথি মারার ঝুঁকি নিতে পারে না? বৃদ্ধ হলেও লোকটা যে এখনও যুবক। এখনও সে খুব সহজেই একটা অন্তহীন মাঠের হাওয়াকে তার বাঁশির মধ্যে পুরে ফেলতে পারে। বুকের ব্যথা হাঁটুতে নেমে এসেছে। রাতের অন্ধকার ঘুমের অবসরে ঢুকে বসেছে চোখে। হেমলকের মায়া আশ্রয় নিয়েছে রক্তে। তবু লোকটা এখনও দেখে দুটো গাছের দুঃসাহসী প্রেম। উৎসাহ দেয়। আষাঢ়ের বর্ষায় ক্ষীরের মতো স্বাদু হয় মাটি। সবুজ ধান গাছের মাঠে কারা যেন লুকিয়ে লুকিয়ে টিকিয়ে রাখে গান্ধর্ব প্রথা। মন্দ ভালোর দিকে, ভালো মন্দর দিকে চুম্বক শব্দটির অদম্য প্রমাণ। স্ট্রোক। এবার ঘণ্টা বাজা শুরু হয়ে গেল। গাছে তখনও পলাশ এবং গোলাপ দুজনেই ছিল। সতীন সতীন ভাব, সই সই ভাব। অদূরে মহেশ্বর ডমরু হাতে, গলায় বাসুকির সোহাগ। একটি সজীব বাঘ সামনে হেঁটে যাচ্ছে তার সঙ্গে, নগ্নতা আড়াল করে। যত হাঁটছে রাস্তা তত দীর্ঘ হচ্ছে। ক্লান্তি এসে সাহস দেখায় চ্যালেঞ্জের। জটা ভারী হয়ে আসে। চাঁদের জ্যোৎস্না অসহ। সম্পূর্ণ অচেনা এক মহেশ্বরের উপস্থিতি টের পায় দেবাদিদেব। হাঁটতে হাঁটতে লক্ষ্য করে হাঁটা পথ ছোট হয়ে আসছে ক্রমশ, দুদিকে টান ছেড়ে দেওয়া ইলাস্টিকের মতো। ছোট হতে হতে সেটা তার পায়ের তালুতে ঢুকে গেল। ব্ল্যাক হোল যেভাবে সব গিলে নেয় বলে শুনেছে সে, তবে কি তারই পায়ের নিচে সেই কালো তিল? অচৈতন্য মহাদেব পড়ে থাকে রাস্তায়। ত্রস্ত পদে আসা একটি অ্যাম্বুলেন্স থেকে নেমে আসে স্ট্রেচার।
তুলে নেয়, সাইরেন বাজিয়ে ছোটে হসপিটাল। স্টেথোবাদী ডাক্তারে তাকে পরীক্ষা করে বলেন স্ট্রোক। অচেতনের চেতন। অচৈতন্য অবস্থাতেও এক ধরনের চৈতন্য কাজ করে। অচেতনের চেতন। রাত্রে ঘুমের মধ্যে ছিলাম, ঘুম আমাকে ছেড়ে ঘুরতে গিয়েছিল কোথাও। প্রচুর জল ছুটে আসছিল আমার বুকে, কে যেন তাদের আটকে রেখেছিল এতদিন। পৃথিবীর সব জল আজ মুক্ত, আমাকে ভালোবাসবার জন্য পাগল। জলের সঙ্গে আমি অভেদ হয়ে আছি, আমিও জল, এবার ভাসিয়ে দেব পাথর সন্ন্যাস। দরজায় লোহার কড়াগুলো বরফের মতো গলে পড়ছে। লোহার গায়ে লোহা লাগিয়ে যারা তস্করের থেকে নিশ্চিত ছিল, তাদের সমস্ত প্রাসাদ উন্মুক্ত হয়ে পড়ছে। আমি দেখছি, তারা দেখতে পাচ্ছে না। ঘুম বুঝি তাদের কাছেই গেছে ভালোবাসার মায়ারূপে। আকাশের নক্ষত্ররা এসেছে দল বেঁধে, তারা আমার দেখা পেতে চায়, কথা বলতে চায়। কেউ কেউ তো আমার কাছে আলো চাইতে এসেছে। আমি তাদের কাউকে বিমুখ করব না। আমাকে পাওয়ার তৃপ্তিতে ওরা উজ্জ্বলতর ক্রমশ। কোমা। এক অদ্ভুত ধরনের ঘুম আমার মধ্যে বিরাজ করছে। এর জন্যে তোমরা বলছো আমি সংজ্ঞাহীন। ডাক্তারে একে বলছেন কোমা। গুনে গুনে 30 দিন হয়ে গেল আমি এই স্বপ্ন সুখের মধু পান করছি। গত 80 বছরের জীবনে আমার প্রাপ্তি ছিল কাটা ঘায়ে আর একবার চাবুক, বিষণ্ণ আকাশের নামে ঢিঢি, আর ক্যানভাসের উপর বাদুর বিষয়ক প্রবন্ধের পণ্ডিতি। উত্তেজকের অধীনে ছিল আমার স্নায়ুতন্ত্র। ময়ূরপুচ্ছের ঢলানি কিংবা রামধনুর ভিবজিওর যুবতীর ঘাড়ে গলায় যতই খেলা দেখাক, আমাকে আর ফেলতে পারবে না মুগ্ধতার ফাঁদে। তোমাদের যা কিছু সম্পদ আমাকে ভিখারি করেছিল আমারই বুকের মধ্যে, চোখের কর্নিয়ায়, সেসব এখানে প্রচুর, অগাধ, অথই, এবং আমাকে পেতে চেয়ে তারাই ভিখারি। অন্য এক ভুবনে রয়েছে এখন, অন্য এক ভবন। আমি, তুমি, ওরা, তারা কেউ নেই। অসংখ্য আর অসীমের শূন্য, সামান্য হওয়ার ম্যাজিক কেবল। মৃত্যুর আগে কেমন হয়? মৃত্যুর আগে মানুষের অভিজ্ঞতা কেমন হয়? যারা মরেছেন তেমন কেউ আছেন কি যিনি বুঝতে পারবেন তার মৃত্যুর আগে কেমন হয়েছিল? বাড়ির চতুর্দিকে গাছেরা খুব নিঝুম। যে অন্ধকার এ বাড়ির চতুর্দিকে ছিল আমার আশ্রয় হয়ে, আড়াল হয়ে, আরাম হয়ে, সে আজ তার নিজের অন্ধকার রূপ দেখে বিমূঢ়। বুকের ভেতর থেকে উপড়ে বার করে নেওয়া হয়েছে সেই বিষ গাছ খেয়ে, যার চুম্বন বিছের মতো। বাড়ির ছোট্ট উঠোনটা আজ মহাকাশের অন্তহীনতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে, তাচ্ছিল্য করছে। জীব আর জড়ের পার্থক্য জানতাম প্রচুর। জীবনকে দিয়েছি প্রাপ্যের অধিক ভালোবাসা। জড়কে নিষ্প্রাণ বলে উপেক্ষা করেছি প্রতিদিন। এখন আমি নিজেই জড়, নিজেই জীব। জীবন আর মৃত্যুর অদৃশ্য পরিমাণ ফারাক এখন আর দুস্তর নেই। জীবনের সব প্রাপ্তিগুলো উঠে বসেছে সত্যের জামা গায়ে দিয়ে। পোষা বেড়াল কেঁদে বেড়াচ্ছে, সাদের কুকুরটা মন খারাপ করে শুয়ে আছে। আমি তাদের পাশে দাঁড়িয়ে আছি, টের পাচ্ছে না। পূবে পুকুরের জলে ঝপাং করে একটা শব্দ হলো, শুনল না কেউ। মৃত্যু, অর্থাৎ আমরা এই বইটির একেবারে শুরুতে এসে উপস্থিত হলাম। মৃত্যু। এখন আমার সঙ্গে যেটা ঘটল, ডাক্তারি পরিভাষায় বলে সোমাটিক মৃত্যু। এখনও আমার মস্তিষ্কের কোষগুলো বেঁচে আছে। যদি জবানবন্দি নিতে পারো, এখনও কিছু সত্য খুঁজে পাবে, যা এতদিনের সত্যসমূহের চেয়ে একটু বেশি। ভর ও ভারহীনের রাজত্বে ঢুকে পড়েছি আমি।
নিজের ভেতর থেকে নিজেকে বার করে নিয়েছি। পড়ে আছে আমার খোসা। খোলস ছাড়ার ব্যথা কিছু অনুভূত হবেই, কিন্তু আমি স্পষ্ট টের পাচ্ছি আমার ভেতরের হাজারো সাপ আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে। সাপেরা চলে গেলে আমি অভিশাপ মুক্ত। কারণ অকারণ যাই হোক, কেউ আর আমাকে বিব্রত করে না। বাড়ির কথা বলে সব দরজা বন্ধ করেছি কিনা, তালা চাবি দিয়েছি কিনা ভেতরবার। এখন কেউ আমাকে জিজ্ঞাসা করবে না দূরে ওই বাড়ির ছাদে শীতের রোদে কে মেলে বসেছে তার চুল। কারণ এখন আমি আর অন্য কোনো তুমির জন্য কাঁদি না। সব কান্না আমি উইল করে দিয়েছি এই তোমার নামে। এখন আমার এই আমিহীন শরীর খুব ঠান্ডা, কিন্তু সরীসৃপ নই। জীবন যেরকম ছিল, জাইগোট অবস্থা থেকে এই মৃত্যু পর্যন্ত, সোমাটিক মৃত্যু পর্যন্ত এসে আমার এই বইটি শেষ হলো। আপনারা অনুগ্রহ করে, আমি কাউকে বই কিনতে বলার আবদার করিনি, দাবি করিনি। যিনি নিজে স্বেচ্ছায় বই সংগ্রহ করেছেন সেটি তার মহত্ব, তার কবিতার প্রতি তার ভালোবাসা, আমার প্রতি তাঁর কি বলবো, আমার প্রতি তাঁর প্রেমই বলা যাক, আর কি বলি। কিন্তু অধিকাংশ আমার বন্ধুরা যাদের কাছে এই বইটি পৌঁছায়নি, এই বইয়ের লেখাগুলি পৌঁছায়নি, তাদের জন্য আমি কষ্ট করে একদিনে 3টি পর্বে সম্পূর্ণ বইটাকে পড়লাম। অন্য সকলের কবিতা পড়তে গিয়ে যেমন আমি হোঁচট খাই, আমার লাইন ভুল হয়ে যায়। এটার প্রবণতাটা আমি আগেও কয়েকবার বলেছি যে আমি যখন কবিতার লাইনটা পড়ছি তখন পরবর্তী শব্দটি, পরবর্তী লাইনটি আমি আগাম কল্পনা করে ফেলি এবং আমি নিজের অজান্তেই বলে ফেলি। সেই জন্য ভুলটা হয়ে যায়। আমাকে আবার সংশোধন করে দ্বিতীয়বার আবার সেই লাইনটা পড়তে হয়, বলতে হয়। আমার কবিতার ক্ষেত্রেও সেই ভুলটা অনেক জায়গায় হয়েছে। আমি সেটা রিপিট করেছি, দ্বিতীয়বার করে পড়েছি। তো এই হলো গিয়ে আমাদের জীবন, এই সামান্য A to Z ছোট্ট একটুখানি রাস্তা। এই ছোট্ট একটুখানি রাস্তা অতিক্রম করতে গিয়েই আমাদের মধ্যে কত আলো অন্ধকারের খেলা, কত বিষ আর অমৃত নিয়ে লড়াই, কত কিছুই না ঘটে। চিরকাল ঘটে এসেছে, চিরকাল ঘটবে। তবু মানুষ এভাবেই, মানুষের জীবন চলতে থাকবে। আগামী দিনে আপনাদের প্রত্যেকের অভিজ্ঞতা যদি আমার এই অভিজ্ঞতার সঙ্গে মেলে, তাহলে আমি ধন্য হব। নমস্কার।